আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। নেতাকর্মী ও সমর্থকদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে তারেক রহমান। উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রাম ও জামালপুরের সব নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সাতক্ষীরায় বিদ্যুৎ উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় 5 ঘণ্টা পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণায় উৎসব মুখর ক্যাম্পাস। শিবিরের ইশতেহার ঘোষণা। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতি। এবং কাল মহলার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাতক্ষীরায় পাট দিয়ে তৈরি প্রতিমা দেখতে দর্শনার্থীদের ঢল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধরে রাখতে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে একমত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তির স্বার্থ হাসিল করতে না পারে, দল সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সচেতন থাকতে হবে। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকাসহ বিভিন্ন চরাঞ্চল। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের মানুষ। এদিকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। জামালপুরেও জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমা 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আমন ধান সহ অন্যান্য ফসল ডুবে গেছে। তবে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি জেলার বিভিন্ন পয়েন্টে এখনো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। অসময়ে ভারত থেকে পানি এসে এবং প্রচুর বৃষ্টির ঢল নামে আমাদের ফান্দেরচরের মানুষ অসহায় দিন যাপন করতেছে। মানুষের যাওয়া আসার অনেক সমস্যা, মানুষ না খায় দিন কাটাইতেছে। বাড়িঘর দূর রাস্তাঘাটে পড়িয়েছে এবং লোকজন অনেক কষ্টে আছে, না খেয়ে আছে। এটা আমরা সরকারের কাছে অনুদান চাই। তিস্তা, ধরলা, দুধকুমার নদী এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে আমরা পূর্বাভাস পেয়েছি। তো আমরা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত আছি। কোথাও ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। বালিবর্তী জিও ব্যাগ দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা ভাঙন রোধ করব। সাতক্ষীরায় বিদ্যুতের একটি উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বন্ধ হয়ে যায় পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ। ফায়ার সার্ভিস জানায়, সকাল 11:10 দিকে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে উপকেন্দ্রে 3টি ইউনিটের মধ্যে একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে মেরামত কাজ শেষে প্রায় 5 ঘণ্টা পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
5 দিন বাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রা ততই বাড়ছে। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে, কারণ আমরা যখন যাচ্ছি সবাই হচ্ছে ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্যাম্পাসে শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা, টিউটরিং, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবে। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে অন্বেষণরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট 429 জন প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ ভিপি, জিএস ও AGS। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। এছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে 12 ও 11 জন মনোনয়ন নিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। 5টি আসনের বিপরীতে মোট 84 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া অন্যান্য প্রায় সব পদেই একাধিক প্রার্থী মাঠে নেমেছে। আগামীকাল 21 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 22 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে, এবং আমি বিশ্বাস করি তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। কোন চক্রান্তকারী বিজয়কে আটকে রাখতে পারবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাসুদেব মন্দিরে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, মিলেমিশে উৎসব পালনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা ধরে রাখতে হবে। শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরও 1 মাস পিছানো হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক আয়োজিত কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে আয়োজিত কর্মশালা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া কর্মশালায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের নানান সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী সহ অন্যান্যরা। আগামীকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা গড়ে সারা ফেলে দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার শিল্পীরা। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। রোববার মহালয়া, দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। মহালয়া দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। জামালপুরে 207টি মণ্ডপে পূজা আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানান, এবার মাটি সহ সকল উপকরণের দাম গতবারের চেয়ে একটু বেশি হওয়ায় খরচ বেশি হলেও মজুরি সে তুলনায় বাড়েনি। প্রতিমা কারিগরদের ব্যস্ত সময় পার করছে। মাটি খেয়াল তারপর রং টং সবকিছু দাম বেশিতে এই জন্য অতটা বেশি লাভ হতেছে না। সারা বিশ্বব্যাপী মঙ্গল কামনায় আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করব। এদিকে সোনালী আঁশ পাট দিয়েই সাতক্ষীরার কলারোয়ার একটি মন্দিরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 4 জন ভাস্কর টানা 3 মাস ধরে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। সব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাটের তৈরি ব্যতিক্রম এই প্রতিমা এক নজর দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা ভিড় জমাচ্ছে। অনেক দূর থেকে লোকজন আসা, দর্শনার্থীর ভিড় জমা হয়েছে। আমরা আমাদের স্কুলের বন্ধু বান্ধবদের আসতে বলবো। আমরা মন্দিরের গেটটাও এখন বন্ধ করতে পারছি না, এত পরিমাণে এখন ভক্তের সমাগম হচ্ছে। স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। পাটের একটা সারা বিশ্বে যে গুরুত্ব, সেটাকে নতুন করে আবার তুলে ধরা এই শারদীয় দুর্গা উৎসবের মাধ্যমে। তো আশা করি সবাই এখানে আসবেন এবং এই পাটের ব্যতিক্রম প্রতিমা আপনারা দেখে নিজেরাও আনন্দিত হবেন। অন্যদিকে খাগড়াছড়িতেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার খাগড়াছড়ির 9 উপজেলায় 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আমরা 1 মাস আগে থেকে কাজ শুরু করি, আর এবছর আমরা এই জায়গায় 7টা প্রতিমা বানাইছি। রঙের কাজটা বাকি আছে। আশা করি অন্যান্য বছরের মতো এবছরও আমরা জাঁকজমকভাবে অনুষ্ঠানটা পালন করতে পারবো। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স, পাশাপাশি ডিএসবি ডিবিও কাজ করবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। আশিকুর রহমান, এটিএন বাংলা। নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে 50 শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব সহ হাসপাতালে প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষ। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 10 বছর আগে শার্শা উপজেলার সরকারি এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অভাব, পানি ও বিদ্যুৎ সমস্যা, অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 2 কোটি টাকায় নির্মিত 2টি অপারেশন থিয়েটার।
প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 4 থেকে 5 শতাধিক রোগী। ভর্তি হন 35 থেকে 40 জন। এসব রোগীর জন্য 16 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 4 জন। কনসালটেন্ট 10 জনের জায়গায় 4 জন, আর 34টি নার্স পদে আছেন 28 জন। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবল কম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ডাক্তার দেখে আসলে বলে ওষুধ নেই, সরকারিভাবে তো আমাদের কোনো ওষুধই দেয় না। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। পরিচ্ছন্ন কর্মী, আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। নার্সিং অফিসার আমরা যারা আছি তারা চলছে আপনার 31 বেডের জনবল দিয়ে এখনো চলছে। জনবল সংকটের বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ নতুন নিয়োগ হবে সে সম্পর্কে কিছু বলতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে মানে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। উপজেলার অন্তত 4 লাখ মানুষের স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে 1962 সালে নির্মিত হয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় 1 কোটি 20 লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মোহসিন জানান, কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা গতকাল শ্যামনগর উপজেলার মিরগ্যাং ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এই সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমি দখল করে প্রায় 2 শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। গত বছরের 5 আগস্টের পর স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে এসব স্থাপনা নির্মাণ করে। এতে বেদখল হয়ে গেছে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের 2 পাশ, চৌরাস্তা থেকে সৈকতে 0 পয়েন্টের 2 পাশ, চৌরাস্তা থেকে পশ্চিম ও পূর্ব পাশে সড়কের 2 পাশ এবং সৈকতে 0 পয়েন্টের পশ্চিম পাশ। এছাড়া প্রতিনিয়ত গভীর রাতে 0 পয়েন্টের লাগোয়া বেশ কয়েকটি আবাসিক হোটেলে ময়লা পানি ফেলা হচ্ছে সৈকতে। এতে বিনষ্ট হচ্ছে কুয়াকাটার পরিবেশ। তবে অবৈধ দখলদারদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সহ 4 দফা দাবিতে খুলনায় মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। নগরীর শিববাড়ি মোড়ে বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধন করেন তারা। এই সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। মাদারীপুরের কালকিনিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কানুরগাঁও একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালি চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 5-1 গোলে আদর্শ চর জাগমন একাদশকে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। টুর্নামেন্টে 11টি দল অংশ নেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।